ওয়েলকাম সবাইকে পার্ট টুতে। পার্ট ওয়ানে আমরা যেখানে শেষ করেছিলাম, তো তারপর থেকেই আমরা এটা কন্টিনিউ করব। তো আমরা সেখানে যতটা সম্ভবত 3.10-এ কমপ্লিট করেছিলাম, তো এখানে 3.11 থেকে শুরু করতে যাচ্ছি। এখানে প্রথম কোশ্চেন যেটা দেওয়া রয়েছে, হুকের সূত্রটি বিবৃতি করো। তো হুকের সূত্রটি দেওয়া হয়েছে, তার সঙ্গে গাণিতিক রূপ আকারে এবং হুকের সূত্রের স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে দেওয়া হয়েছে। তো এটার কোনো প্রয়োজন নেই, বাদ দিয়ে দিও। তাহলে হুকের সূত্রটা দেখে রাখো, সূত্র তার সঙ্গে গাণিতিক রূপ। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে, কপারের সঙ্গে গাঢ় HNO3 এর বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ দাও। আচ্ছা, এখানে যে চারটি পয়েন্ট রয়েছে প্রত্যেকটা পয়েন্টই কপারের সঙ্গে HNO3 বিক্রিয়াতেই হয়েছে। তো তোমরা এখানে যে কোনো একটি পয়েন্ট দিতে পারো। তো প্রত্যেকটার সঙ্গে কপার তো রয়েছে, কিন্তু এই HNO3 মানে নাইট্রিক অ্যাসিডের কিছু কিছু ভাগ রয়েছে। যেমন বলছে গাঢ় নাইট্রিক অ্যাসিড, তারপরে বলা হচ্ছে ঠান্ডা ও মাধ্যম ঘন নাইট্রিক অ্যাসিডের সঙ্গে, তারপর ঠান্ডা ও পাতলা। ওকে, তো তোমরা এখানে তারপরে বলছে যে নাইট্রিক অ্যাসিডের বাষ্পের সঙ্গে, তো তোমরা এখানে যে কোনো একটা দিতে পারো। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, ক্যালোরিমিতির মূল নীতিটি লেখো। এই যে ক্যালোরিমিতির মূল নীতিটি দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্নতে বলছে কার্যহীন বল বলতে কি বোঝো, অথবা বলছে ক্ষমতা ও কার্যের মধ্যে সম্পর্ক কি। তো কার্যহীন বল কাকে বলে, সংজ্ঞা এবং উদাহরণ দেওয়া হলো। তারপরে অথবাতে যেটা পড়লাম যে ক্ষমতা ও কার্যের মধ্যে সম্পর্ক। এই যে ক্ষমতা জিনিসটা কি বা ক্ষমতা কাকে বলে, এবং এই যে ক্ষমতা এবং কার্যের মধ্যে সম্পর্ক, ক্ষমতা এবং কার্যের মধ্যে সরল সমানুপাতিক সম্পর্ক হয়ে থাকে। এই সম্পর্কটি দেওয়া রইল, তার সঙ্গে তোমরা এই পর্যন্ত করতে পারো। তো আমরা প্রথমেই একটা কোশ্চেন দেখেছিলাম যে ক্ষমতার সঙ্গে বেগের সম্পর্ক। ওকে, তো এখানে সেই জিনিসটাই আবারও দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন বলছে পেস্টিসাইড কি। এই যে পেস্টিসাইড কাকে বলে বা কি জিনিসটা দেওয়া হলো। এখন আমরা 3-এর দাগটা কমপ্লিট করলাম। 4-এর দাগের 4.1-এ কি বলছে, যে বার্নৌলির উপপাদ্যটি বিবৃতি করো এবং গাণিতিক সমীকরণ প্রতিষ্ঠা করো। তো বার্নৌলির এই উপপাদ্য 3টি উপপাদ্য হয়ে থাকে। এই যে ফার্স্ট উপপাদ্য গাণিতিক রূপ দেওয়া হয়ে গিয়েছে, এবং সেকেন্ড এবং থার্ড উপপাদ্য এদের গাণিতিক রূপের প্রয়োজন নেই, তোমরা ওই প্রথমটাই দেখো বা প্রথমটাই হচ্ছে এক জিনিস। ওকে, তো ওরই সঙ্গে আচ্ছা এরপরে যাব আমরা 4.2। এখানে বলছে ভি সমান ইউ প্লাস এফটি। তো এই রকম সমীকরণের মধ্যে এই এফটাই এখানে আলাদা চিহ্নটি ব্যবহার করেছে। তো এখানে এ করতে পারো, ওই একই সমীকরণ দাঁড়াবে যেটা গতির প্রথম সমীকরণ নামে পরিচিত, ভি সমান ইউ প্লাস এটি। তারপরে বলছে অথবাতে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ করো। এই যে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রমাণ করা হলো। এবং এখানে এই M1 M2 দেখছো, এটা কি হবে একটু বলে দিই। দুটো বস্তু, এটা হচ্ছে M1, এদিকে হচ্ছে M2। ওকে, তো এটা যাওয়ার কিছুক্ষণ পরে একটা বস্তু আর একটা বস্তুকে ধাক্কা দেয় বা সংঘর্ষ করে, একসঙ্গে হয়ে গেল। নেক্সট আবার প্রথম বস্তুটা মানে দ্বিতীয় যে বস্তুটা ছিল সেটা সামনের দিকে এগিয়ে যায় এবং এই M1 বস্তুটা পেছন দিকে পিছিয়ে যায়। ওকে, এটাই এখানে বলা হয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্নতে বলছে ভর সংখ্যা কাকে বলে। এই যে ভর সংখ্যা কাকে বলে দেওয়া হলো। তারপরে ওরই সঙ্গে বলছে Ca মানে ক্যালসিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস করো। Ca এর পারমাণবিক ক্রমাঙ্ক হয়ে থাকে 20। তো এর ইলেকট্রন বিন্যাসের জন্য আমাদের প্রথমত কক্ষগুলো লিখে নিতে হবে, যে কে, এল, এম, এন, আরও কক্ষ আছে, তো আমাদের অতগুলো প্রয়োজন নেই।
বা কে এল এম এন ও পি তোমরা আগে থেকে লিখে রাখতে পারো। তো কে কক্ষে 2টি থাকে, 2 দিয়ে দিলাম। এল কক্ষে 8টি ইলেকট্রন থাকে, 8 দিয়ে দিলাম। এম কক্ষে সব থেকে 8টি ইলেকট্রন থাকে, 8 দিয়ে দিলাম। তাহলে কটা হলো? 8 2 16, এদিকে 2 18টি হয়ে গেল। আর কটা পড়ে থাকছে? 20টার মধ্যে 18টা চলে গেলে আর 2টো পড়ে থাকছে, সেই 2 এসে শেষ এন কক্ষে বসে যাবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, তাপ এবং কার্য সম্পর্কিত জুলের সূত্রটি লেখো। এই যে তাপ এবং কার্য সম্পর্কিত জুলের সূত্রটি দেওয়া হলো। নেক্সট বলছে সম্পৃক্ত বাষ্প কি? এই যে সম্পৃক্ত বাষ্প কি দেওয়া হয়েছে, হয়তো একটু লেখাটা আবছা হয়েছে, তো আশা করছি বুঝতে পারবে। তো সম্পৃক্ত বাষ্প সংজ্ঞাতে বলা হচ্ছে কোনো আবদ্ধ স্থানে কোনো নির্দিষ্ট উষ্ণতায় সর্বাধিক যে পরিমাণ বাষ্প থাকতে পারে তা ওই স্থানে থাকলে ওই বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলে। তারপরে বলছে গ্যাস সূত্রের মান্যতা, এই বাষ্প বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। তারপরে বলছে তরলের সাথে সাম্য, যে সম্পৃক্ত বাষ্প তরলের সংস্পর্শে সাম্যাবস্থায় থাকতে পারে। নেক্সট তাপমাত্রাতে বলছে তাপমাত্রা বৃদ্ধি করে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পৃক্ত বাষ্পকে অসম্পৃক্ত করা যায়। তোমরা এভাবে পয়েন্ট দিয়ে দিয়ে লিখতে পারো, তো অ্যান্সারটি খুব সুন্দর হয়। তাহলে এটি দেখে নিও। পরবর্তী প্রশ্ন, যেখানে বলছে 3টি পাত্রে HCl H2SO4 HNO3 আছে, কিভাবে তুমি এদের চিহ্নিত করবে? তো এই অ্যান্সারটি যে দেওয়া হয়েছে, পাত্রের পরিবর্তে বোতল কথাটি দেওয়া রয়েছে, আর না হলে পুরোটাই সেম। ওকে, তো এই অ্যান্সারটি দেখে নিও। পরবর্তী প্রশ্ন, অক্সাইড কাকে বলে? এই যে অক্সাইড কাকে বলে দেওয়া হয়েছে, তারপরে তার সঙ্গে কিছু উদাহরণও দেওয়া হলো, এবং অক্সাইডকে 3 ভাগে ভাগ করা হয়, যেটা আম্লিক, ক্ষারকীয়, উভধর্মী। এখানে বলছে আম্লিক ও ক্ষারকীয় অক্সাইডের উদাহরণ দাও। তো আম্লিক অক্সাইডের উদাহরণ হয়ে যাবে CO2, SO2 এবং ইত্যাদি লিখে দিচ্ছি, আরও অনেক কিছু রয়েছে। এবং ক্ষারীয় অক্সাইড হয়ে থাকে K2O এবং NaO, Na2O। ওকে, এখানেও ইত্যাদি, কারণ আরও অনেক কিছু উদাহরণ হতে পারে। পরবর্তী প্রশ্ন, যেখানে বলছে প্রতিধ্বনির সাহায্যে কিভাবে উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করা হয় তা লেখো, বা উড়োজাহাজ বা এরোপ্লেন। ওকে, এই যে এখানে নেক্সট এই পেজ পর্যন্ত অ্যান্সারটি দেওয়া হলো। পরবর্তী প্রশ্ন, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এটার সলিউশন আমরা একটু দেখে নেব। এনটিপিতে 11 গ্রাম CO2 এর আয়তন কত? প্রথমত আমাদের এই CO2 এর আণবিক ভর নির্ণয় করতে হবে। সি এর আণবিক ভর হয়ে থাকে 12, ও এর হয়ে থাকে 16, 2টি ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 12 প্লাস 16 দুগুণে 32, অর্থাৎ পাচ্ছি 44 গ্রাম। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এনটিপিতে 44 গ্রাম CO2 এর আয়তন হয়ে থাকে, আয়তন হয় 22.4 লিটার। ওকে, তো এই 22.4 লিটার কোথা থেকে এসেছে? যে এনটিপি বা এসটিপিতে যে কোনো গ্যাসের আণবিক ভর সমান হয়ে থাকে 22.4 লিটার। ওকে, আমাদের প্রশ্নে বলেছে, আচ্ছা ওকে ঠিক আছে, 11 গ্রাম CO2 এর আয়তন হয় কত? 22.4 বাই 44 গুণিতক 11। 11 দিয়ে দিলে 11 4 44, পয়েন্ট তুলে দিয়ে নিচে 10 চলে এলো, 4 দিয়ে দিলে 4 5 20, 4 6 24, 5
6, যেহেতু নিচে একটা শূন্য রয়েছে উল্টো দিক থেকে একটা সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম, এত লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানেও একটি ম্যাথামেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এটা একটু দেখে নিই। 9 গ্রাম জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? যেহেতু জল বলছে, প্রথমত জলের সংকেত যেখানে H2O হয়ে থাকে, এই জলের আণবিক ভর এইচের 1 যেটা দেওয়া রয়েছে তোমাদের প্রশ্নে, দুটো এইচ রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, প্লাস ও এর জন্য 16, তাহলে 1 2 2 প্লাস 16 সমান পাচ্ছি 18 এত গ্রাম। ওকে, তো আমরা এখানে লিখব যে 18 গ্রাম জলে অণুর সংখ্যা হয়ে থাকে অ্যাভোগাড্রো সংখ্যা, মানে 6.022 ইন্টু 10⁻23 তারপরে আমাদের প্রশ্নে বলেছে 9 গ্রাম জলে হাইড্রোজেনের পরমাণু চাইছে, তাই আমরা 9 গ্রাম জলে অণুর সংখ্যা নির্ণয় করব। 9 গ্রাম জলে অণুর সংখ্যা হবে 6.022 ইন্টু 10⁻23 বাই 18 ইন্টু 9। 9 দিয়ে দিলে 9 দুগুণে 18, 2 দিয়ে দিলে 2 3 6, 0.20 2 1 2 2 1 2, তাহলে আমরা পাচ্ছি 3.011 ইন্টু 10⁻23 এতটি। ওকে, এখন আমরা এই যে সংকেতটি লিখেছিলাম এটি জলের সংকেত, তো এখানে আমি বলতে পারি যে একটি জলের অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু রয়েছে, এটা হচ্ছে একটি অণু, আর এর মধ্যে যে এইচ দুটো এবং ও একটি রয়েছে এটা হচ্ছে পরমাণু। তাহলে আমরা সেখানে 9 গ্রাম জলে অণুর সংখ্যা কত দেখেছিলাম, এই যে 3.011 ইন্টু 10⁻23টি জলের অণু। এতে হাইড্রোজেন কটা আছে, 2/1 গুণিতক 3.011 ইন্টু 10⁻23, এটা গুণ করব। তো এই 3.011কে 2 দিয়ে গুণ করি, 2 1 2 2 1 2 2 0 0, দশমিককে দশমিক চলে এলো, 2 3 6 এত ইন্টু 10⁻23টি হাইড্রোজেন পরমাণু আছে। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলছে, অ্যাসিড বৃষ্টি কাকে বলে? এই যে অ্যাসিড বৃষ্টি কাকে বলে সংজ্ঞাটি দেওয়া হলো। বলছে কিভাবে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয়। এই যে অ্যাসিড বৃষ্টির উৎপত্তি বা সৃষ্টি দেওয়া হয়েছে, এই অ্যান্সারটি যদি তোমরা করতে পারো সব থেকে বেস্ট অ্যান্সার হবে। তোমাদের বইয়েও অনেক ধরনের অ্যান্সার রয়েছে, প্রত্যেকের কাছে বিভিন্ন রকমের লেখকের বই রয়েছে, তো তোমরা যদি এটি করতে পারো সব থেকে অ্যান্সারটি চড়া পাকে আসবে। ওকে, যদি তোমরা এটা করতে পারো অবশ্যই তোমরা করার চেষ্টা করো। আচ্ছা, তাহলে আজকে আমাদের এই টপিকের মধ্যে বা যে স্কুলটি নিয়ে আলোচনা শুরু করেছিলাম, পার্ট 1 এবং পার্ট 2 করে খুব সুন্দরভাবে আলোচনা করেছি। যারা পার্ট 1টি দেখোনি, এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একেবারে উপরে পার্ট 1-এর লিঙ্কটি পেয়ে যাবে, তোমরা ওখানে ক্লিক করে পার্ট 1টি দেখতে পারো। ওকে, আর ফাইনালি যে পিডিএফটি রেডি হলো, যদি তোমাদের কারো প্রয়োজন হয় পার্ট 1 এবং পার্ট 2 দুটোরই পিডিএফ তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেখতে পাবে, ওখানে ক্লিক করে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাসে শেষেই পিডিএফগুলো ওখানে আপলোড করা হয়। ওকে,
তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি।